আমরা এবার পড়ব নেচার অফ বন্ডস, নেচার অফ বন্ড লিঙ্কিং মোনোমার্স ইন এ পলিমার। এই একটা মনোমার, এই একটা মনোমার কিসের আমরা পরে বলব, তার মধ্যে যে লিঙ্ক করছে, পলিমার তৈরি করছে, সেই বন্ডগুলো সম্বন্ধে আমরা জানব। প্রথমেই জানব পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড আমরা জেনেছি কি হয় না, এই এই দিক দিয়ে আর কি COOH, এদিকে আছে হয়তো অ্যামাইনো অ্যাসিড পার্ট, আর এদিকে NH2 ছিল। তাহলে এখানে এক কাজ করি, এই COOH এর সঙ্গে NH2 এর বন্ড তৈরি করব। তাহলে আমি প্রথমে এটাকে একটু চেঞ্জ করি, C ডাবল বন্ড OH NH এরকম রাখলাম। তাহলে এখান থেকে না, এটা এখানে না রেখে যদি আমি এরকম রাখি সবচেয়ে সুবিধা হবে, এখানে H রাখলাম। তাহলে এখান থেকে এই যে এক কোনো জল বেরিয়ে গেল, বেরিয়ে গেলে যে বন্ডটা তৈরি হলো, কি বন্ড তৈরি হলো, CONH। দিস বন্ড ইজ কল্ড পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ডের এদিকে একটা অ্যামাইনো অ্যাসিড, এদিকে একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে মোনোপেপটাইড অলওয়েজ দুটো অ্যামাইনো অ্যাসিড। দেখি এনসিআরটি কি বলছে, ইন এ পলিপেপটাইড or a protein, amino acid are linked by a peptide bond which is formed when carboxyl group of one amino acid reacts with amino group of next amino acid with elimination of H2O moiety water moiety. This process is called dehydration. জল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা বলবো ডিহাইড্রেশন। একদম ডায়াগ্রামের সঙ্গে এনসিটি লেখা হুবহু মিলে গেল। এটা আগের দিনও দেখিয়েছিলাম, এখানেও দেখাচ্ছি। এখানে তিনটে অ্যামাইনো অ্যাসিড আছে, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড, এই একটা 3 নম্বর অ্যাসিড। এখানে অলরেডি একটা পেপটাইড বন্ড তৈরি আছে। এখানে COOH, দেখো এটা N টার্মিনাল আর একটা C টার্মিনাল। তাহলে এই N টার্মিনাল অলওয়েজ কি হয়, যদি প্রোটিন সবসময় মিথিওনাইন হয়। যাই হোক, এবার এইখান থেকে কোনো জল বেরিয়ে গেল, ডিহাইড্রেশন হলো, তাহলে যুক্ত হয়ে গিয়ে সেকেন্ড পেপটাইড বন্ড তৈরি করলো। ঠিক, এটা পড়ে নিও, এটা অনেকবার বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড আমরা দেখতে পাই কোথায়, পলিস্যাকারাইডের ক্ষেত্রেও দেখতে পাই। এবং সত্যি কথা বলতে নিউক্লিক অ্যাসিডে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজটাও গ্লাইকোসাইডিক বন্ড। এখানেও কোনো জল বেরিয়ে যায়। কীভাবে বেরোয় না, এখানে যেটা হয় হচ্ছে এখানে COH, এখানে একটা H, এখানে দুটো আছে মনে করো, আর এইদিকে একটা OH, এখানে একটা C আছে। তাহলে এখানেও এরকম 4টে বন্ড থাকবে, যেভাবেই থাকুক সেটা আঁকছি না। এখান থেকে যখন একটা অণু জল বেরিয়ে যাবে, তাহলে আসলোটা কি আলটিমেট COC। This bond is called glycosidic linkage. This bond is called glycosidic linkage. কি বলছে, in a polysaccharide the individual monosaccharides are linked by a glycosidic bond. Clear? This bond is also formed dehydration. এখানে কি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন। ঠিক আছে, দিস বন্ড ইজ ফর্ম বিটুইন 2 কার্বন অ্যাটমস। কার কার মধ্যে হয়েছে বলেছি, এখানে কার্বন অ্যাটমসের মধ্যে হয়েছে, অফ 2 অ্যাডজাসেন্ট মোনোস্যাকারাইড। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মল্টোজ, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ 1 এবং 4
এই 1,4 আলফা ডি গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়ে এক অণু জল বের করে দিয়েছে, তাহলে সেটা হচ্ছে মল্ট, 2 অণু গ্লুকোজ যুক্ত হয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু অনেক রকমের আছে এখানে, যেমন সুক্রোজের ক্ষেত্রে আমরা দেখেছি কি সেখানে 1 নম্বর কার্বনের সঙ্গে 2 নম্বর কার্বনের গ্লাইকোসাইডের লিঙ্কেজ তৈরি হয়েছে, তাহলে আমরা কি বলবো আলফা, এটা হচ্ছে তোমার হচ্ছে পুরো নামটা এখানে বলা হচ্ছে, এখানে আসলে আমরা বলবো লিঙ্কেজটা হচ্ছে 1,2 গ্লাইকোসাইডের লিঙ্কেজ। থিয়ালোজের ক্ষেত্রে কী হচ্ছে 1 নম্বর কার্বনের সঙ্গে 1 নম্বর কার্বনের আগের দিন আলোচনা করেছিলাম, সেটাও এখনও জল বের করে তৈরি হয়েছে, অতএব এটা গ্লাইকোসাইডের লিঙ্কেজ। নেক্সট হচ্ছে ফসফোডাইএস্টার, এতক্ষণ সব বোঝালাম। ফসফোডাইএস্টার বন্ড মানে এই একটা বন্ড স্টারিফিকেশান হয়েছে, এই একটা বন্ড স্টারিফিকেশান হয়েছে, কীভাবে হয়েছে ডিটেলস আমরা আলোচনা করেছি, যে ওএস গ্রুপ দুটোর থেকে বেরিয়ে এখনও জল বেরিয়ে গিয়ে স্টার তৈরি করেছে। কীভাবে হচ্ছে একটু পড়ে দেখি। ইন নিউক্লিওসাইডস, একটা নিউক্লিওসাইড মানে ফসফেট এবং একটা নিউক্লিওসাইড হচ্ছে একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, একটা হচ্ছে সুগার। বলছি ইন নিউক্লিওসাইড এ ফসফেট ময়েটি লিঙ্কস 3 কার্বন, এই যে ফসফেট গ্রুপটা 3 কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, এই ফসফেট গ্রুপটা 3 কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, এটাই বলতে চাইছে 3 কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। বেশ, এই যে ফসফেট গ্রুপটা এই 3 কার্বনের সঙ্গে বলছে যে 3 কার্বন, ভালো করে দেখো 3 কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে 1 সুগার অফ 1 নিউক্লিওটাইড। তাহলে কি বলছে যে নিউক্লিওসাইড অফ এ ফসফেট ইন এ নিউক্লিওসাইড এ ফসফেট ময়েটি ইজ লিঙ্কড, যখন লিঙ্কড হচ্ছে তখন সেটা হচ্ছে নিউক্লিওটাইড, ঠিক আছে। 3 কার্বন অফ 1, এই সুগারটা 3 কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, দেখো লেখার সঙ্গে পড়ো মেলা, অফ 1 মলিকুল 2 5 কার্বন, এটা হচ্ছে আরেকটা সুগার, এটা যদি 2 নম্বর সুগার হয়, এটা যদি 1 নম্বর সুগার হয়, এটা হচ্ছে 5 কার্বন, এই যে 5 কার্বন অফ সুগার সাকসিডিং নিউক্লিওটাইড। তাহলে পাশাপাশি এই একটা নিউক্লিওটাইড, কোনটা এই একটা নিউক্লিওটাইড আর হচ্ছে এই একটা নিউক্লিওটাইড, বলছে সাকসিড নিউক্লিওটাইডের সঙ্গে যখন বন্ড সৃষ্টি করছে তখন সেটা হচ্ছে ফসফোডাইএস্টার, মানে একটা নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হয় তখন সেটা নিউক্লিওটাইড তৈরি হয়, ভালো করে বুঝলাম। তাহলে নিউক্লিওটাইড যখন তৈরি হলো তখন বলা হচ্ছে 3 নম্বর একটা আর হচ্ছে 3 নম্বর নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সঙ্গে সুগারের 3 নম্বর কার্বনের সঙ্গে পরবর্তী সবচেয়ে ভালো নিচ বা উঁচু বলা যাবে না, কোনটা নিচ কোনটা উপরে সেটা তো বলা যাবে না, পরবর্তী বা অগ্রবর্তী যাই হোক বা অ্যাডজাসেন্ট নিউক্লিওটাইডের 5 কার্বনের সঙ্গে সুগারের সঙ্গে যখন যুক্ত হয় তখন তাকে বলে ফসফোডাইএস্টার বন্ড। দিস বন্ড বিটুইন ফসফেট অ্যান্ড হাইড্রক্সিল গ্রুপ অফ সুগার ইজ অ্যান স্টার বন্ড। তাহলে কার কার সঙ্গে হচ্ছে ফসফেটের ওএইচের সঙ্গে হাইড্রক্সিল গ্রুপ অফ ওএইচ অফ সুগার, দুটোরই কিন্তু ওএইচ গ্রুপ ছিল। এই যে 3 প্রাইমে যেমন ওএইচ গ্রুপ আছে, এই 5 প্রাইমেও কিন্তু একটা CH2 এখানে একটা ওএইচ ছিল, এই যে এই ওএইচ। তাহলে এটা যদি এর ওএইচ ধরি তাহলে এরও কিন্তু একটা ওএইচ গ্রুপ আছে এখানে, তাহলে দুটোর মধ্যে থেকে একটা ও রেখেছি আর এইটা ধরে এইটা H2 বেরিয়ে গেছে, ঠিক একইভাবে এটা হয়েছে। As there is one such star bonds on either side, it is called phosphodiester. কেন ফসফোডাইএস্টার? কারণ একই ফসফেটের উভয় দিকে যেহেতু দুটো স্টার বন্ড তৈরি হয় সেই জন্য ফসফোডাইএস্টার বন্ড বলি আমরা। একদম এটা আলোচনা দিব্যি আমরা করেছি, একদম সেই জিনিসটা আবার রিপিট করছি যাতে তুমি একদম না ভুলো, না বুঝতে যাতে না অসুবিধা না। নেক্সট যেটা হচ্ছে ডায়নামিক স্টেট। হোয়াট ইজ ডায়নামিক স্টেট অফ বডি কনস্টিটিউটেড?
ডাইনামিক স্টেট অফ বডির যে কনস্টিটিউশন বিভিন্ন জিনিস দিয়ে তৈরি তারা ডাইনামিক স্টেট কনসেপ্ট অফ মেটাবলিজমের যে ধারণা সেটা আমরা এখানে পাবো। বলছে কি লিভিং অর্গানিজম জীবিত যে প্রাণী গোষ্ঠী আছে কন্টেইন থাউজেন্ডস অফ অর্গানিক মলিকুলস, আমরা পড়ে এসেছি একদম অর্গানিক মলিকুল ম্যাক্রো মাইক্রো ছড়াছড়ি কোথায় কোথায় ব্যাকটেরিয়াল সেল প্রোটোজোয়া প্লান্ট যাই হোক না কেন অ্যানিমেল যাই হোক না প্রত্যেকের মধ্যেই এরকম ভর্তি। These compounds or biomolecules are present in certain concentration, নির্দিষ্ট কনসেন্ট্রেশনে থাকতে হবে এবং তার এদিক ওদিক হলেই কিন্তু কি হবে না আমাদের বডির যে সাম্যতা সেটা নষ্ট হবে। এটা এক্সপ্রেস করা হয় মোল পার সেল আর মোল পার লিটার, একটা কোষে কত মোল আছে অথবা পার লিটারে কত মোল আছে। অল দিস বায়োমলিকুলস আর টার্নওভার, একটা সব বায়োমলিকুলসের একটা টার্নওভার আছে, নির্দিষ্ট সময় অতিরিক্ত হবে না তখন সে টার্নওভার করে অন্য একটা মলিকুলে তৈরি হয়ে যাবে। অতএব প্রত্যেকটা মলিকুলের একটা নির্দিষ্ট টার্নওভার থাকবে। দিস মিনস দে আর কনস্ট্যান্টলি বিং চেঞ্জ, তারা ক্রমশ চেঞ্জ হচ্ছে একটার থেকে আরেকটা আরেকটার থেকে আরেকটা। কী বলছে কনস্ট্যান্টলি চেঞ্জ ইনটু সাম আদার মলিকুলস and also made from some other molecules through breaking and making chemical reaction, that is making chemical bonds. কীরকম হচ্ছে গ্লুকোজ থেকে আমরা দেখি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, তাহলে গ্লুকোজ হচ্ছে সিম্পল, সেখান থেকে কমপ্লেক্স ফর্ম তৈরি করছে, তাহলে এটাকে বলবো কি অ্যানাবলিজম। আবার যদি অন্য করি যে কমপ্লেক্স থেকে সিম্পলি তৈরি করছে তখন বলবো হচ্ছে সিম্পলি তৈরি করছে তখন বলবো ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম অলওয়েজ এক্সোথার্মিক হবে, এক্সোথার্মিক হবে মানে কী করবে না টেম্পারেচার বের করে দেবে। আর হচ্ছে এটা সবসময় এন্ডোথার্মিক হবে এবং এন্ডোথার্মিক হতে এটিপি কনজিউম হবে এবং সেটা সেই ফুডের মধ্যে ঢুকে যাবে, সেই প্রোডাক্টের মধ্যে ঢুকে যাবে। নেক্সট লাইন কি বলছে, দিস মিনস দ্যাট দে আর কনস্ট্যান্টলি বিং চেঞ্জ। আচ্ছা এটা তো হয়ে গেছে পড়া। এবার এই যে টুগেদার অল দিস কেমিক্যাল রিয়াকশান, এই সব রিয়াকশান একসঙ্গে বলা হচ্ছে মেটাবলিজম। আর মেটাবলিজম এখানে বলে রাখি অলওয়েজ হ্যাপেন কোথায় ঘটবে না উইদিন দ্য সেল। মেটাবলিজম কখনোই সেলের বাইরে ঘটতে পারে না এবং মেটাবলিজম দু প্রকারের হতে পারে অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। বাংলায় আমরা বলি উপচিতি এবং অপচিতি, বডি ওয়েট বৃদ্ধি বডি ওয়েট ক্ষয় এইটুক হিসেবে তোমরা জানো। এছাড়াও কমপ্লেক্স থেকে যদি সিম্পলি তৈরি হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ক্যাটাবলিজম। যদি তাপ বিকিরণ হয় তাপ বেরিয়ে আসে তাহলে সেটা ক্যাটাবলিজম। আর যদি সিম্পল কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে তৈরি হয় তাহলে সেটা অ্যানাবলিজম। তাপ যদি শোষিত হয় তাহলে সেটা অ্যানাবলিজম। মেটাবলিক রিয়াকশন রেজাল্ট ইন দ্য ট্রান্সফরমেশন অফ মাইক্রোমলিকুলস লাইক কি বলছে রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে ফ্রম কোথায় অ্যামাইনো অ্যাসিড থেকে CO2 বের করে, যখনই অ্যাসিড থেকে CO2 বের করে দেওয়া হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তখন সেটা অ্যামাইনে পরিণত হচ্ছে। রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ, যখন অ্যামাইনো গ্রুপ রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ইন এ নিউক্লিয়েট বেস থেকে অ্যামাইনো গ্রুপ বের করে দেওয়া হচ্ছে। হাইড্রোলাইসিস অফ গ্লাইকোসাইডিক বন্ডস, গ্লাইকোসাইড হাইড্রোলাইসিস ইন এ ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডে কী হয় না এটা ডাইস্যাকারাইড যদি হয়, যদি মনোস্যাকারাইডে তৈরি করতে হয় তাহলে কি হবে জলকে প্রবেশ করতে হবে, তাহলে মনোস্যাকারাইড প্লাস মনোস্যাকারাইড হবে। ঠিক যদি অপোজিট হয় তাহলে কি হবে না এখান থেকে এটা বেরিয়ে যাবে প্লাস তখন ডিহাইড্রেশন হবে, তাহলে কনডেনসেশন হচ্ছে একটা হাইড্রোলাইসিস হচ্ছে, এগুলো আমরা পড়েছি। মেজরিটি অফ দিস মেটাবলিক রিয়াকশন আর অলওয়েজ লিঙ্কড টু সাম আদার রিয়াকশন। কি বলছে মেজরিটি অফ দিস মেটাবলিক রিয়াকশন, এই যে মেটাবলিক রিয়াকশানগুলো কোষের অভ্যন্তরে ঘটবে সব সময় একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে। অর মেটাবোলাইটস আর কনভার্টেড ইনটু ইচ আদার, একটা মেটাবোলাইট থেকে আরেকটা মেটাবোলাইটে তৈরি হয়।
প্রাইমারি থেকে প্রাইমারি, সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি, প্রাইমারি থেকে প্রাইমারি, সেকেন্ডারি থেকে সেকেন্ডারি হতে পারে। ইন সিরিজ অফ লিঙ্কড রিয়াকশন ইজ কল মেটাবলিক পাথওয়ে। মেটাবলিক পাথওয়ে মানে কোনো একটা পাথওয়ে যেখানে পরপর এটা 1 প্রোডাক্ট 2 প্রোডাক্ট 2 3 প্রোডাক্ট 2 4 প্রোডাক্ট এরকম পরপর হচ্ছে, এগুলোর সঙ্গে একটা পরপর কন্টিনিউয়াস প্রসেস। যেমন মনে করো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কী হচ্ছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে দিস ইজ মেটাবলিক পাথওয়ে। কোথায় ঘটছে না, সাইটোপ্লাজমে ঘটছে। তাহলে এই পাথওয়েতে আমরা দেখছি কি যে মেটাবোলাইট যেগুলো তৈরি হচ্ছে একটার পর একটা, সেগুলো একটার সঙ্গে একটা লিঙ্ক থাকছে এবং রিয়াকশনগুলো একটার সঙ্গে লিঙ্ক থাকছে, সেই জন্য বলা হচ্ছে মেটাবলিক পাথওয়ে। পাথওয়ে একটা রাস্তা, মানে একটার সঙ্গে একটা পরপর মেলবন্ধনে যুক্ত আছে। দিস মেটাবলিক পাথওয়ে আর সিমিলার টু দ্য অটোমোবাইল ট্রাফিক। অটোমোবাইল যে ট্রাফিক একটা রাস্তায় আমরা দেখতে পাই, যেমন একটার সঙ্গে মানে এক জায়গায় যখন পরপর ছাড়বে তখন একটা রাস্তা দিয়ে ঠিক একইভাবে গাড়িগুলো যাবে, সেই রকম কথা বলা হচ্ছে মেটাবলিক পাথওয়ে অটোমোবাইল ট্রাফিক ইন সিটি। দিস পাথওয়ে আর আইদার লিনিয়ার অর সার্কুলার, হয় গোলাকার যেমন হচ্ছে TCA, আর লিনিয়ার যেমন হচ্ছে গ্লাইকোলাইসিস। এর আরও প্রচুর উদাহরণ আছে। দিস পাথওয়ে ক্রিস ক্রস হতে পারে, এরকম হতে পারে। এখান থেকে এসে এইদিকে যেতে পারে গাড়ি, এখান থেকে এসে এদিকে চলে আসতে পারে, এখান থেকে এদিকে যেতে পারে, এখান থেকে এদিকে যেতে পারে, এখান থেকে এদিকে যেতে পারে। দিস ইজ ক্রিস ক্রস ইচ আদার, দ্যাট ইজ দেয়ার আর ট্রাফিক জাংশন। ট্রাফিক জাংশনের মতন মেটাবলিক পাথওয়ে একটার থেকে আরেকটায় যেতে পারে। এরকম প্রচুর উদাহরণ আমরা পাই। যেমন ক্রেপ সাইকেল আমরা দেখবো, ওখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পাথওয়ের এক একটা জাংশন। মনে করো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সেখান থেকে বিভিন্ন জাংশন তৈরি হবে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরকম ট্রাফিক জাংশনের মতন মেটাবলিক পাথওয়ে দেখতে পাবো। ফলো অফ মেটাবোলাইটস থ্রু দ্য মেটাবলিক পাথওয়ে হ্যাজ ডেফিনিট রেট অ্যান্ড ডিরেকশন লাইক অটো। একটা নির্দিষ্ট রেটে হবে এবং নির্দিষ্ট ডিরেকশন হবে, কখনোই তার ব্যতিক্রম ঘটবে না। মেটাবলিক ফ্লো, দিস মেটাবলিক ফ্লো ইজ কল্ড ডাইনামিক স্টেট অফ দ্য কনস্টিটিউশন। সবসময় সচল অবস্থা, যে সমস্ত কনস্টিটিউশনগুলো আছে কোষের ভিতরে সবসময় ডাইনামিক অবস্থায় থাকছে। দিস ইন্টারলিঙ্ক মেটাবলিক ট্রাফিক ইজ ভেরি স্মুথ অ্যান্ড উইদাউট এ সিঙ্গেল রিপোর্টেড মিসআপ। কোনো মিসআপ ঘটবে না, যদি মিসআপ ঘটে তাহলে ডেথ হয়ে যাবে, তখন হচ্ছে লিভিং কন্ডিশন থাকবে না, অ্যান্ড হেলদি কন্ডিশনে এগুলো চলবে। অ্যানাদার ফিচার্স অফ দিস মেটাবলিক রিয়াকশন ইজ এভরি কেমিক্যাল রিয়াকশন ইজ ক্যাটালাইজড রিয়াকশন। এবং যদি সেটা বায়োলজিক্যাল রিয়াকশন হয় অলওয়েজ এনজাইম, যেটা বায়োলজিক্যাল রিয়াকশনের মধ্যে। যদি ইনঅর্গানিক হয় তখন সেটা ক্যাটালিস্ট হয়ে যায়, আর বায়োলজিক্যাল রিয়াকশনে এনজাইম অনেক কম টেম্পারেচারে রিয়াকশানগুলো ঘটাতে সাহায্য করে, আমরা এনজাইমে পড়ব। দেয়ার ইজ নো আনক্যাটালাইজড মেটাবলিক কনভার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইন লিভিং সিস্টেম। লিভিং সিস্টেমে কখনোই আনক্যাটালাইজড মেটাবলিক কনভার্সন হতে পারে না। ভালো করে বুঝে না, ঠিক আছে। দ্য ক্যাটালিস্ট হুইচ স্টেন মানে স্পিড বা মানে তাড়াতাড়ি করে দেবে দ্য রেট অফ গিভেন মেটাবলিক কার্বনসিড অলসো প্রোটিন। তাহলে এই প্রোটিনগুলো নাথিং বাট এনজাইমস, এই কথাটাই বলা হয়েছে। তাহলে এইগুলোকে বাড়াতে সাহায্য করবে কে? প্রোটিনস, এবং এটাই হচ্ছে এনজাইম। নেক্সট যেটা আমাদের লাস্ট এই চ্যাপ্টার এখানে আছে, মেটাবলিক বেসিস ফর লিভিং। কি মেটাবলিক বেসিস? মেটাবলিক পাথওয়ে ক্যান লিড টু মোর কমপ্লেক্স স্ট্রাকচার ফ্রম এ সিম্পল স্ট্রাকচার। তাহলে কি বলছে? মেটাবলিক পাথওয়ে মোর কমপ্লেক্স থেকে মানে মোর কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে পারে সিম্পল স্ট্রাকচার। তাহলে এটাকে আমরা আগেই যেটা বলেছি অ্যানাবলিক। যেমন অ্যাসিটিক অ্যাসিড বিকামস কোলেস্টেরল, অ্যাসিটিক অ্যাসিড থেকে কোলেস্টেরল তৈরি হচ্ছে, কোলেস্টেরল আরও কমপ্লেক্স, তাহলে এটাকে ইট ইজ কল বায়োসিনথেটিক পাথওয়ে অফ অ্যানাবলিক। তাহলে এখানে এটাকে অ্যানাবলিক, এটা স্টোর হয়ে যাবে এবং এর মধ্যে এনার্জি স্টোর করে যাবে, দেহের বৃদ্ধি ঘটাবে।
ক্ষতি করলেও বৃদ্ধি ঘটাবে। নেক্সট, মেটাবলিক পাথওয়ে লিড টু কী বলছে, সিম্পলার স্ট্রাকচার ফ্রম কমপ্লেক্স, সিম্পলি স্ট্রাকচার তৈরি করবে কমপ্লেক্স। এক্সাম্পল, গ্লুকোজ বিকাম ল্যাকটিক অ্যাসিড। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স হচ্ছে গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কেলেটাল মাসেল হচ্ছে কল্ড, এটা কি বলছে, ক্যাটাবলিক পাথওয়ে। এখানে ক্যাটাবলিক, এখানে কি হচ্ছে না, তাপ বেরিয়ে যাচ্ছে, আর উপরটা তাপ মুচি, আর এটা তাপ মুচি, আর এটা তাপগ্রাহী। অ্যানাবলিক পাথওয়ে, ওই যে এখানেই বলে দিয়েছে, অ্যানাবলিক পাথওয়ে কনজিউম এনার্জি, ঠিক আছে। তাহলে যেমন সালোক সংশ্লেষে আমরা কি দেখি, শক্তি, আলোক শক্তি সরল যে অজৈব অণু কার্বন ডাইঅক্সাইড এবং জলের মধ্যে ঢুকে গিয়ে জটিল জৈব গ্লুকোজ তৈরি করছে এবং সেখানে কনজিউম করছে, সেই জন্য সালোক প্রক্রিয়াটা হচ্ছে অ্যানাবলিক। কিন্তু সেই গ্লুকোজই যখন ভেঙে আবার কার্বন ডাইঅক্সাইড জল হচ্ছে, তখন এক্সোথার্মিক হচ্ছে, এনার্জি বেরিয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে ক্যাটাবলিক। এখানে কি উদাহরণ দিচ্ছে, ফর এক্সাম্পল, অ্যাসেম্বলি অফ এ প্রোটিন ফ্রম অ্যামাইনো অ্যাসিড রিকোয়ার্স এনার্জি। তাহলে ওই যে পেপটাইড বন্ডগুলো পরপর যুক্ত করতে এনার্জি লাগে। ক্যাটাবলিক পাথওয়ে লিডস টু রিলিজ অফ এনার্জি, এই এনার্জিগুলো রিলিজ হয়, হুইচ স্টোর ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল বন্ড, দ্যাট ইজ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনার্জি কারেন্সি বলা হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল, গ্লুকোজ ইজ ডিগ্রেডেড টু ল্যাকটিক অ্যাসিড ইন আওয়ার স্কেলেটাল মাসেল, এনার্জি তখন বেরিয়ে যাবে। দিস মেটাবলিক পাথওয়ে ফ্রম গ্লুকোজ টু ল্যাকটিক অ্যাসিড কটা স্টেপ না, 10 মেটাবলিক স্টেপ, দ্যাট ইজ ইন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। এবং এটা তাহলে কি, তাহলে হবে পাথওয়ে। কি পাথওয়ে হচ্ছে, মেটাবলিক পাথওয়ে। লিভিং অর্গানিজম হ্যাভ টু লার্ন, প্রত্যেকটা নিজের শিক্ষা নিয়ে নেয় ট্র্যাপ করতে। কি ট্র্যাপ করতে, লিবারেটেড এনার্জি, লিবার্ট যেগুলো হচ্ছে ডিউরিং ডিগ্রেডেশন অ্যান্ড স্টোর ইন দ্য ফর্ম অফ কেমিক্যাল বন্ড, কেমিক্যাল বন্ড তৈরি করা যখন ভেঙে যখন তৈরি হয় তখন আবার তারা স্টোর করে নেয়। অ্যাজ অ্যান্ড হোয়েন নিডেড, আবার যখন প্রয়োজন হবে, বন্ড এনার্জি ইজ ইউটিলাইজড ফর বায়োসিনথেসিস, অসমোটিক অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্কের জন্য, দ্যাট উই পারফর্ম, আমরা যা যা কাজ করি সেই কাজের জন্য। এগুলো খুব ইজি কথাগুলি লেখা আছে। মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ এনার্জি কারেন্সি ইন লিভিং সিস্টেম ইজ দ্য বন্ড এনার্জি ইন দ্য কেমিক্যাল কল্ড অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যে অ্যাডিনোসিন মনোফসফেট, এর সঙ্গে যুক্ত হচ্ছে পাইরোফসফেট এবং এর সঙ্গে ক্যালোরি যুক্ত আছে 18.1 সম্ভবত 6 কিলো ক্যাল শক্তিযুক্ত হয়ে তৈরি হয়ে যাচ্ছে এডিপি। তার সঙ্গে আবার পাইরোফসফেট যখন যুক্ত হচ্ছে, এনার্জি ঢুকছে, তৈরি হচ্ছে এটিপি। তো এই তো হচ্ছে প্রসিডিউর। তো এটাকেই বলছি আমরা এনার্জি কারেন্সি। নেক্সট হচ্ছে দ্য লিভিং স্টেট। মেনি কেমিক্যাল কম্পাউন্ডস or metabolites or biomolecules are present at concentration characteristics in living cell. তার মানে মেটাবোলাইটস হোক, যাই বলো, বায়োমলিকুলস হোক, কেমিক্যাল, প্রত্যেকটা একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে লিভিং অর্গানিজম থাকবে, তার ব্যতিক্রম হলে কিন্তু বিপদ, এবং তখন লিভিং অবস্থাটা মানে কি হয়, ইভেন ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। যেমন ব্লাড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ কি থাকে না, আমরা মোটামুটি জানি যে হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 4 মিলিমোল পার লিটার টু 4.2 মিলিমোল পার লিটার বা 6.1 মিলিমোল পার লিটার থাকে। হোয়াইল হরমোন সেখানে থাকে হচ্ছে ন্যানোগ্রামস, কত কম পার মিলিলিটারে থাকে, মিলিলিটারে কত কম পরিমাণ থাকে। অল লিভিং অর্গানিজম এক্সিট, বেরিয়ে আসে, ইন স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক্স বাই কনসেন্ট্রেশন অফ ইচ অফ দ্য বায়োমলিকুলস। অল লিভিং, কি বলছিলাম, অল লিভিং অর্গানিজম এক্সিস্ট, আমি ভুল পড়ছি, অল লিভিং অর্গানিজম এক্সিস্ট, বর্তমান থাকে, স্টেডি স্টেট ক্যারেক্টারাইজড বাই কনসেন্ট্রেশন
বায়োমলিকুলসে। দিস বায়োমলিকুলস আর মেটাবলিক ফ্লুক্স। ফ্লুক্স বলতে হচ্ছে ইনফ্লুক্স বা এক্সফ্লুক্স, ভেতরে ঢুকতে ইনফ্লুক্স আর বাইরে বেরিয়ে এক্সফ্লুক্স, তাহলে এটা মেটাবলিক ফ্লুক্স অবস্থা থাকবে। এনি কেমিক্যাল অর ফিজিক্যাল প্রসেস মুভস স্পন্টেনিয়াসলি টু ইকুইলিব্রিয়াম। যে কোনো ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেস সবসময় ইকুইলিব্রিয়াম, সমতায় গিয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি লিভিং বডি হয় কখনোই ইকুইলিব্রিয়াম হবে না। সেই জন্য বলছে দ্য স্টেডি স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াম। যদি ইকুইলিব্রিয়াম হয় তখন সে আর প্রাণ নেই, সে তখন নিষ্প্রাণ হয়ে গেছে, ঠিক আছে, তখন সে নন লিভিং হয়ে গেছে। বিকজ সিস্টেম অফ ইকুইলিব্রিয়াম ক্যান নট পারফর্ম ওয়ার্ক। অতএব সমস্ত লিভিং বডিতে নন ইকুইলিব্রিয়াম অবস্থা থাকবে, বিভিন্ন তোমার স্টেডি স্টেট কন্ডিশনগুলো কখনোই তোমার ইকুইলিব্রিয়ামে আসবে না, এবং মলিকুলগুলো সেরকম থাকবে না, সবসময় প্লাস মাইনাস এই অবস্থায় থাকবে। অ্যাজ লিভিং অর্গানিজম ওয়ার্ক কন্টিনিউয়াসলি দে ক্যান নট অ্যাফোর্ড টু রিচ ইকুইলিব্রিয়াম। যেহেতু সবসময় তাকে বেঁচে থাকতে হবে, কাজ করতে হবে, সেই জন্য সে ইকুইলিব্রিয়ামে আসবে না। তাহলে এখানে আমাদের আজকে শেষ হলো।